নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প চিহ্ন। শুনতে থাকুন আজকের গল্প চিহ্ন। অন্ধকারে ভেসে যাচ্ছে জ্বলন্ত মোমবাতি। হলুদ আলোয় যেন জলের মধ্যে জেগে আছে ইভার মুখখানা এখন ভৌতিক। একটু নিচুতে আলো, শিখাটা হেলছে, দুলছে, কাঁপছে। ইভার মুখে সেই আলো, গালের গর্তে, চোখের গর্তে, কপালের ভাঁজে ছায়া। মুখখানা যেন এখন ইভার নয়। ইভা এ ঘর থেকে ও ঘরে যাচ্ছে, মাঝখানের পর্দা উড়ছে হাওয়ায়। অমিত বলে, সাবধান, পর্দায় আগুন না লাগে। ইভা কিছু বলল না। জলে ক্লান্ত সাঁতারু যেমন স্লথ গতিতে ভেসে যায়, তেমনি এই ঘর থেকে ও ঘরে চলে গেল। অন্ধকারে চৌকিতে বসে আছে অমিত। তার কোল ঘেঁষে 5 বছরের ছেলে টুবলু আর 3 বছরের মেয়ে অনিতা। যখনই কারেন্ট চলে যায় তখনই অমিত তার 2 ছেলে মেয়েকে ডেকে নিয়ে বিছানায় বসে থাকে। বড্ড ভীতু অমিত। অন্ধকারে কোথায় কোন পোকামাকড় কামড়ায়, কিংবা আসবাবপত্রে হোঁচট লাগে, কিংবা খোলা পড়ে থাকা ব্লেড বা ইভার পেতে রাখা অসাবধান বটিতে গিয়ে পড়ে, কিংবা এরকম আর কিছু হয়, সেই ভয় তার। বুক ঘেঁষে ছেলেমেয়েরা বসে আছে, বুকের 2 পাঁজরে দুজনের মাথা। অমিত ঘামছে। একটা মোমবাতি এই ঘরে দেবে না? অমিত চেঁচিয়ে জিজ্ঞেস করে। রান্নাঘর থেকে ইভার উত্তর আসে না। ইভা ওরকমই, আজকাল 2-3 বার জিজ্ঞেস না করলে উত্তর দেয় না। কি গো? অমিত বলল। ইভা আসছে বলে, মোমবাতি দিয়ে কি হবে? তোমরা তো বসেই থাকবে এখন। অন্ধকারে কি ভালো লাগে? না লাগলেও কিছু করবার নেই, মোমবাতি একটাই ছিল। ও। অমিত সিগারেট খেল। অনিতার মাথাটা বুক থেকে স্খলিত হয়ে কোলে নেমে গেল। তার দ্রুত শ্বাস প্রশ্বাসের শব্দ হয়। ঘুমিয়ে পড়বে মেয়েটা। অমিত নিচু হয়ে ডাকল, অনি, অনি। ক্ষীণ পাখি গলায় সাড়া দেয় অনিতা। এখন ঘুমোয় না মা, ভাত খেয়ে ঘুমোবে। খাবো না। খাবে নাকি? খেতে হয়। গল্পটা শোনো। ঘুম গলাতেই অনিতা বলে, বলো তাহলে। এইটুকু বয়সেই কি ঠনঠনে উচ্চারণ মেয়েটার, পরিষ্কার কথা বলে। এতটুকু শিশুসুলভ বাঁধো কথার জড়তা নেই। অমিত মাঝে মাঝে ইভাকে বলে, আমরা ছেলে বয়সে এত পাকা পাকা কথা বলতে পারতামই না। এখনকার ছেলেমেয়েরা কিরকম অল্প বয়সেই পাকা হয়ে যায়। ঘুমন্ত মেয়েটাকে টেনে বসায় অমিত। মাথাটা আবার পাঁজরে লাগে। কিছুক্ষণ চুপচাপ ব্যাপারটা লক্ষ্য করে টুবলু বলে, আমি কিন্তু ঘুমোই না বাবা। ঘুমোই না তো, তুমি লক্ষ্মী ছেলে। ছেলেটার জন্য কত মায়া অমিতের। মারি ভীতু ছেলে, ঘর কোনো। এই বয়সে যেমন দুরন্ত হয় বাচ্চারা, তেমন নয়। রোগা, দুর্বল, নেতানো। স্টেশন রোডের বুড়ো হোমিওপ্যাথ গত বছরখানেক যাবৎ ওষুধ দিচ্ছে, কিন্তু ছেলেটার তেমন বারণ নেই। খেতে চায় না, কখনো ওর তেষ্টাও পায় না, খেলে না। এবার ইচ্ছে একজন চাইল্ড স্পেশালিস্টকে দেখায়। সেটা হয়তো ধার কর্জ করে দেখাতেও পারতো অমিত, কিন্তু তার কলেজের একজন কলিগ ছেলেকে স্পেশালিস্ট দিয়ে দেখানোর পর যে খাওয়ার চাট আর ওষুধের ফিরিস্তি দিয়েছিল, তাতেই অমিত ভড়কে যায়। তাই গত 1 বছর যাবৎ ইভা বিস্তর অনুযোগ করা সত্ত্বেও অমিত গা করেনি। যাগ্গে, কৃষ্ণের জীব টিকটিক করে বেঁচে থাক,
বড় হলে সব ঠিক হয়ে যাবে। ছেলে বয়সে অমিত তো কত ভুগেছে, মাসখানেক ধরে রক্ত আমাশা, চিকিৎসা নিয়ে কেউ মাথা ঘামাতো না। গ্যাঁদাল পাতা বাটা, থানকুনির ঝোল, পুরনো আতপ চালের গলা ভাত, পাড়ার এলএমএফ ডাক্তারের দেওয়া ক্যাস্টার অয়েল ইমালশান, এই খেয়ে ফাঁড়া কাটিয়ে আজও তো বেঁচে আছে। তার ছেলেটাই বা তাহলে বাঁচবে না কেন? সিগারেটের আগুন ফুলকি ছড়াচ্ছে। অন্ধকার হাতড়ে অ্যাস্ট্রেটা ঠাহর করে অমিত, সাবধানে ছাই ঝাড়ে। বলে, একদিন একটা টিয়া পাখি উড়ে এলো, শোনো। এলো খরগোশের বাড়িতে, বলল, খরগোশ ভাই, আমি তোমার কাছে থাকবো। খরগোশ থাকবে তো, কিন্তু ঘর কোথায়? আমার তো ছোট্ট একটু খুপড়ি। টিয়া পাখি বলে, আমার বাসা পড়ে ভেঙে গেছে, এখন আবার ডিম পাড়বার সময়, তাহলে উপায়? তখন খরগোশটার দয়া হলো, একটা ছোট্ট খুবরি বানিয়ে দিল টিয়া পাখিটাকে। তখন টিয়া পাখি থাকে, ডিম পাড়ে, তা দেয়, মনে তার ভারী আনন্দ। ডিম ফুটে বাচ্চা বেরুবে, কত আদর করবে বাচ্চাকে, উড়তে শেখাবে, খেতে শেখাবে, শিকার করতে শেখাবে। খরগোশ একদিন খাবার আনতে বাইরে গেছে, এমন সময় জানো, এমন সময় এক মস্ত ইঁদুর এসে হাজির। বলল, এই টিয়া পাখি, দে তোর দুটো ডিম। টিয়া বলল, কেন দেব? ডিম ফুটে আমার বাচ্চা হবে, কত আদর করব, তোকে দেব কেন? ইঁদুর বলল, কি জানো, দিবি না তো? তবে রে, বলে দাঁত বের করে কামড়াতে গেল। অনি, ও অনি, আবার ঘুমোচ্ছিস? বলে অমিত গলা ছেড়ে দিল। ইভা, রাত হয়েছে, অনি ঘুমিয়ে পড়ছে যে। বাবা, তারপর? জিজ্ঞেস করে টুবলু। বলছি দাঁড়া, দেখ না, মন ঘুমিয়ে পড়েছে। অনি। হঠাৎ অন্ধকারে ছায়া মূর্তির মতো নিভা আসে, কথা বলে না, নড়া ধরে হিঁচড়ে টেনে নিয়ে যায় মেয়েটাকে। ছেলেটাকে টানতে হয় না, ভীতু ছেলে। অন্ধকারেই টের পায় মার মেজাজ ভালো নেই। সে রোগা পায়ে লাফ দিয়ে নামে চৌকি থেকে, মার পিছু পিছু বাধ্য ছেলের মতো যায়। দুঘরের মাঝখানে পর্দা উঠছে। ও পাশেরটা আসলে ঘর নয়, রান্নাঘর। সেখানে মোমের আলোর আভা। অন্ধকারে বসে অমিত সে মৃদু আভার দিকে চেয়ে থাকে। মেয়েটা খেতে চাইছে না। ইভা তার হাতে চুড়ি শব্দ তুলে দুটো চড় কষালো। মেয়েটা কাঁদছে। ইভা চাপা স্বরে মেয়েকে বকছে, এবং মেয়েকে বকতে বকতেই বকার ঝাঁঝটা নিজের কপালের এবং ভাগ্যের প্রসঙ্গে বলে যাচ্ছে। অমিত চুপ করে শোনে। ইচ্ছে করে উঠে গিয়ে একটা লাথিতে মেয়ে মানুষটাকে চুপ করায়। লাথি যে কখনো মারেনি অমিত তা নয়, লাথি বা চড় ছাপড় কয়েকবার মেরে দেখেছে, লাভ হয় না। সদ্য একটু ফল হয় বটে, কিন্তু ইভার দ্বিগুণ বেড়ে যায়। অবিকল ছাগলের মতো একটা লোক গলা পরিষ্কার করছে যেন কোথায়, হ্যাক হ্যাক করে। শব্দটা শুনলে নিজেরও যেন বমি তুলতে ইচ্ছে করে। কান্না থামিয়ে ছেলেমেয়েরা এখন খাচ্ছে। গুনগুন করে আবার সোহাগের গলায় ওদের গল্প শোনাচ্ছে ইভা। ইভাকে নিয়ে দিনের অধিকাংশ সময় ভাবে অমিত। বিয়ে করে তারা সুখী নাকি অসুখী তা ঠিক বুঝতে পারে না, কেউই বোধহয় পারে না। মেয়ে মানুষ যাত্রার মুখের সঙ্গে মনের মিল নেই। যখন তারা খুবই সুখে আছে, তখনও পুরনো দুঃখের কথা তুলে খোঁটা দেবেই। খেয়ে দে ওরা এলো। ইভা মশারি টাঙালো। ওরা গল্পের বাকি অর্ধেকটা না শুনেই ঘুমিয়ে পড়ল। কারেন্ট এখনো আসেনি, পৃথিবী জোড়া অন্ধকার। মোমবাতিটা মাঝখানে রেখে দুধারে নিঃশব্দে খেতে বসে অমিত আর ইভা। সম্পর্কটা সহজ নেই যেন।
একধারে ছেলে মেয়েদের এঁটো থালা পড়ে আছে, তাতে ডাল ঝোল মাখা কিছু ভাত। অমিত আর চোখে চেয়ে দেখল, এখন 2 টাকা 80 কেজি যাচ্ছে চাল, তাদের রেশন কার্ড নেই। বলল, ভাত নষ্ট করো কেন? কি করব? শেষ কয়েকটা গরাস খেলো না তো। কম করে নেবে, গুছের গিলাতে চাইলেই কি হয়? ওদের পেটে জায়গা কত? 2টো ভাতই তো, আর কি ভালো মন্দ খায়? ঘি, মাছ, মাংস, মাখন কি যায় ওদের পেটে? গরিবের সন্তান, যা জোটে তাই খেয়ে বাঁচবে। মুরদ না থাকলেই ওসব কথা লোকে বলে। চালের দাম জানো? জানতে চাই না। মেয়ে মানুষটা ঝগড়া পাকিয়ে তুলছে। রোগা, দুর্বল, রক্তহীন, তবু গলা এতটুকু ক্ষীণ নয়। সবচেয়ে আশ্চর্য স্মৃতিশক্তি ভার। বিয়ের 7 বছর ধরে প্রতিদিন অমিত যত অন্যায় করেছে, যত অবহেলা, যত অপমান, সব হুবহু বলে যায়। মেজাজ ভালো থাকলে মাঝে মাঝে বলে অমিত, এরকম মেমারি নিয়ে লেখাপড়া করলে না ইভা? কেবল স্কুল ফাইনাল পাশ করে বসে রইলে? জ্বলন্ত মোমবাতির উপর দিয়ে বাঘের চোখে ইভার দিকে চেয়ে থাকে অমিত। ইভাও চেয়ে থাকে বন বেড়ালের মতো। একটুও ভয় পায় না। ভিতরটা হতাশায় ভরে যায় অমিতের। কিরকম করলে, কিভাবে তাকালে সেও একটু ভয় পাবে, একটু সমীহ করবে তাকে। অমিত আবার পাতের দিকে মুখ নামায়, লাল রুটিগুলো দেখে এবং ভাবতে থাকে সে হিপনোটিজম শিখবে এবং আরো রাগী হয়ে যাবে, কিংবা একদিন কিছু না বলে কয়ে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যাবে। নিরুদ্দেশও একবার হয়েছিল অমিত, এক রাতের জন্য। পরদিন ফিরে দেখে ইভার কি করুণ অবস্থা। পাড়া শুদ্ধ মেয়ে পুরুষে ঘর ভর্তি, মাঝখানে পাথর হয়ে ইভা বসে, 2 চোখে অবিরল ধারা। তাকে দেখে 7 জন্মের হারানো ধন ফিরে পাবার মতন উড়ে এসেছিল, তারপরেই অজ্ঞান হয়ে পড়েছিল। সেই দৃশ্যটা মনে পড়লে আজও বুকে ব্যথা করে। ইভার ভালোবাসাও তো নিখাত। অমিত কি বাসে না? বাসে, ভীষণ বাসে। তেরাত্রি ইভাকে ছেড়ে থাকলে নিজেকে অনাথ বালকের মতো লাগে। এই জন্যই ইভা বহু কাল বাপের বাড়ি যায় না, অমিতের জন্য। চালওয়ালা দুঃখিত মুখখানি তুলল। ভ্রাম্যমান পুরুত কপালে চন্দনেরা সিঁদুরের ফোঁটা দিয়ে গেছে, কানে গোজা বিল্লপত্র। শ্বাস ফেলে বলে, 3 টাকা 10। বলো কি? অমিত চমকায়। তার মাস মাইনে 180 প্লাস কলেজ দিয়ে, রেশন কার্ড নেই। করুণ একটু হাসে চালওয়ালা। আজ তো এই দর, কাল আবার কি হবে কে জানে। গত সপ্তাহে 2 টাকা 80 করে নিয়েছি। গত সপ্তাহে? সে তো বাবু গত সপ্তাহ। বলে পাল্লা তুলে বলে, কতটা দেব? 10 কেজি নেওয়ার কথা বলে দিয়েছিল ইভা, কিন্তু সাহস পেল না অমিত। বলল, 4 কেজি। গত সপ্তাহে আপনাকে বলেছিলাম তো কিছু বেশি করে নিয়ে রাখুন, এই সময়টায় দর চড়ে। চাল ওজন করতে করতে চালওয়ালা বলে। তারপর বিড়বিড় করতে থাকে, রাম রাম, 2 2, 3 3। বছর আগেও চাল কিনলে 1 হাঁচলা কি 1 মুঠো ফাউ দিত। এখন আঙুলের ডগায় গোনাগুনতি 10 কি 12টা চাল বাড়তি দিল। ঘামে পিছলে নেমে এসেছিল চশমাটা। অমিত ঠেলে সেটা সেট করল। ইভাকে ধমক দিতে হবে, ছেলে মেয়েদের পাতে যেন আর ভাত নষ্ট না হয়। আর এবার থেকে ইভার অমিতের মতো ওরাও রাতে রুটি খাবে। পেটে সহ্য হয় না বলে চলবে না। সকলে ছেলেমেয়েরা রুটি খায়, ওদের ছেলে মেয়ে খাবে না কেন? খেতে খেতেই অভ্যাস হয়ে যাবে। ইভা হয়তো ঝগড়া করবে, ছেড়ে আসবে, তবু বলতে ছাড়বে না অমিত। বাজার আর চালের বোঝা 2 হাতে নিয়ে হাঁটতে হাঁটতে অমিত
ইভা কি বলবে এবং সে কি উত্তর দেবে, এইসব ভাবতে ভাবতে যায়। এবং মনে মনে সে ঝগড়া করতে থাকে, প্রচণ্ড ঝগড়া। রাগে ফেটে পড়ে, ইভাকে লাথি মারে, চুলের ঝুঁটি ধরে হিঁচড়ে টেনে বের করে দেয় ঘর থেকে। বলে, ইস, নবাবের মেয়ে। কিন্তু সবই ঘটে মনে মনে। একটু অন্যমনস্কভাবে সে রাস্তার দূরত্ব অতিক্রম করতে থাকে। আজকাল ইভার কথা ভাবলেই তার মাথাটা আগুন হয়ে ওঠে। মনে মনে সে যে কত গাল দেয় ইভাকে। ভালো কি বাসে না? বাসে, ভীষণ বাসে। এবং এই দুটি অনুভূতি তাকে দুভাগে ভাগ করে দিচ্ছে, খেয়ে নিচ্ছে। ইভা রাগ করল না। মন দিয়ে অমিতের কাছে চালের দর, দেশের দুর্দিনের কথা শুনল। তারপর সংক্ষেপে বলে, দেখি। হ্যাঁ দেখো, গায়ে মাস্টারি করতাম সে বরং ভালো ছিল। শহরে নতুন প্রফেসরি নিয়ে এসে ফেঁসে গেছি। চেনা জানা লোকও নেই তেমন যে টপ করে হাত ধরব। দোকানেও ধার বাকি আনার মতন চেনা হয়নি, বুঝলে। ইভা বুঝেছে, মাথা নাড়ল এবং একটু পরে এক কাপ অপ্রত্যাশিত চাও করে দিল। ইকোনমিক্সের সাহা, বেঁটে এবং কালো মুখখানা সব সময়ই দুশ্চিন্তাগ্রস্ত। সহজেই উত্তেজিত হয় লোকটা, সহজেই আনন্দিত হয়। তার সঙ্গে মোটামুটি ভালোই ভাব হয়ে গেছে অমিতের। দ্বিতীয় পিরিয়ডের পর দেখা হতেই লোকটা খুব উত্তেজিতভাবে বলল, এ হচ্ছে অঘোষিত দুর্ভিক্ষ, ফেমিনিন ফুল ফর্ম। তাহলে সেটা ওরা ডিক্লেয়ার করুক। তাই করে? ইজ্জতের প্রশ্ন আছে না? আমি সেদিন ঠাট্টা করে একজন ছাত্রকে বোঝাচ্ছিলাম ইনফ্লেশন কাকে বলে। বলছিলাম, এখন দেখছো বাবা পকেটে টাকা নিয়ে যায় আর থলি ভরে বাজার করে নিয়ে আসে। যখন দেখবে বাবা থলি ভরে নিয়ে যায় আর পকেট ভরে বাজার করে নিয়ে আসে, তখনই বুঝবে ইনফ্লেশন। জার্মানিতে বিশ্বযুদ্ধের পর ওই রকমই হয়েছিল। এখন দেখছি ঠাট্টা নয়, ব্যাপারটা দিনকে দিন তাই দাঁড়িয়ে যাচ্ছে। 1961-এর তুলনায় টাকার ভ্যালু। কিন্তু এও ঠিক, সকালে 3 টাকা 10 কিলো দরে চাল কিনলেও অমিত টেরিকটনের হাওয়াই শার্ট পরে কলেজে এসেছে। পরনে জলপাই রঙা টেরিলিনের প্যান্ট, পায়ে বাটার জুতো, গাল কামানো। এখনও অধ্যাপকদের পরনে এইরকমই পোশাক, কিংবা মিহি আদির পাঞ্জাবি আর ভালো তাঁতের ধুতি। কিন্তু ক্লেশের চিহ্ন নেই। একজন অধ্যাপক বলে, দক্ষিণ ভারত থেকে একজন সন্ন্যাসী ডিক্লেয়ার করেছে 74 ইজ দ্য ব্ল্যাকেস্ট ইয়ার ইন দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড। এসবই হচ্ছে হাইতোলা কথা, গায়ে লাগে না কারো। অধিকাংশ অধ্যাপকই অধ্যাপক সুলভ গম্ভীর, বিদ্যা ভারাক্রান্ত, চিন্তাশীল। 2-4 জন ছোকরা প্রফেসর একটু কথা চালাচালি করে হালকাভাবে। সামান্য একটু অস্বস্তি বোধ করে অমিত এখনো। 10 বছর স্কুল মাস্টারি করবার পর হঠাৎ চাকরিটা পেয়েছে সে। অধ্যাপকদের মেলায় এখনো নিজেকে একটু ছোট ছোট লাগে তার, যেন বা দয়ার পাত্র সকলের। কিন্তু তা তো নয়। এখানে কেউ কাউকে তেমন লক্ষ্যই করে না। দক্ষিণ 24 পরগনার গায়ে থেকে নোনা বাতাসে অমিত একটু কালো হয়ে গেছে, একটু গ্রাম্য। তাই বোধ হয় সে একাই বসে বসে সকালে শোনা অবিশ্বাস্য চালের কথা ভাবে। সেই মহার্ঘ ভাত এখনো তার পেটে, ভাবতে আশ্চর্য লাগে। কলকাতায় এসেই রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করে রেখেছিল, এখনো এনকোয়ারি হয়নি। কবে যে হবে কিছু বোঝা যাচ্ছে না। রাইটার্স বিল্ডিংয়ে আশুতোষ মুরব্বি গোছের লোক, পলিটিক্স করে, নেতাদের সঙ্গে ভালোবাসা আছে, সেই অভয় দিয়েছিল। কলেজের পর দুশ্চিন্তাগ্রস্ত অমিত গেল তার কাছে। একটু দেরি হতে পারে বুঝলে পেঁপে চোর, আশু বলে। রিসেন্টলি এক গাদা ভুয়া কার্ড ধরা পড়েছে, এনকোয়ারি না করে নতুন কার্ড ইস্যু করবে না। তুমি তো জানোই ভাই, আমার লুকোছাপা কিছুই নেই। আমরা স্বামী স্ত্রী আর 2 মাইনর। হয়ে যাবে ভেবো না।
চালের দরাজ। জানি, আমিও তো ভাত খাই। আর 2-4 দিন খোলা বাজারে চাল কিনলে আমার সমস্যা হয়ে যাবে। আশু হাসল, বলল, তুমি তো তবু পেঁপে চোর, আমি যে কেন্ন। আশু বোধহয় প্রফেসরিটাকে ভালো চোখে দেখে না। আমি চাকরিটা পাওয়ার পর থেকেই আশু তাকে প্রফেসরের বদলে পেঁপে চোর বলে ডেকে আসছে। কেরানি হলো গে কেন্ন। দেখো ভাই, একটু দেখো, বলে অমিত। আশু তাকে খাতির করলো, ক্যান্টিনে নিয়ে ফ্রুট স্যালাড খাওয়ালো, কফিও। খাওয়াতে খাওয়াতে বলল, দুর্দিনের জন্য তৈরি হও। সারা দুনিয়ায় এবার ফলন কম। রাশিয়া, চীন সবাই ভিক্ষের ঝুলি নিয়ে বেরিয়েছে। পিওর ম্যাথামেটিক্সের প্রফেসর অমিত এত খোঁজ রাখে না। তার বাড়িতে খবরের কাগজ নেই। উদ্বেগের সঙ্গে বলে, সে কি? বলছি কি, ওই কেবল মার্কিন মুলুকেই যা ফলার ফলেছে, কিন্তু বাংলাদেশের ইস্যুতে আমেরিকার সঙ্গে ব্যাম্বু হয়ে গেছে যে আমাদের। দুনিয়ার মাটি কি শুকিয়ে যাচ্ছে আশু? শুকোবে না? যুবতীও তো বুড়ি হয় ভাই। যুবতী ও বুড়ির কথায় তৎক্ষণাৎ অমিতের রিভার কথা মনে পড়ে যায়। বাস্তবিক যুবতী যে কি বুড়ি হয়, অমিতের চেয়ে বেশি আর কে জানে। দক্ষিণ 24 পরগনার সেই গাঁয়ের কিশোরী মেয়েটি কত চট করে বুড়ি হয়ে গেল। ব্রোঞ্জের চুড়িগুলো এত ঢলঢল করে হাতে যে মনে হয় হঠাৎ বুঝি খসে পড়ে যাবে। হাতে টাতে শিরা উপশিরা জেগে আছে। ভেজাল তেলের জন্যই কিনা কে জানে, মাথার চুলো উঠে শেষ প্রায়। মুখের ডোল দেখে অমিতের চেয়েও অনেক বেশি বয়সী মনে হয়। কত লোকের কত থাকে, কিন্তু অমিতের ওই একটা বই মেয়ে মানুষ নেই। রাগ সোহাগ সবই ওই একজনের উপর। যুবতী বলো যুবতী, বুড়ি বলো বুড়ি, অমিতের ওই একটাই মেয়ে মানুষ। ভাবতে ভাবতে হঠাৎ অমিত মনে ঠিক করে ফেলে, আজ ফিরে গিয়ে ছেলে মেয়ে দুটোকে শোয়ার ঘরে কপাট আটকে রেখে রান্নাঘরে ইভাগে চাপটে ধরে হামলে আদর করবে। ভাবতে ভাবতে তার শরীর চনমন করে ওঠে। সারা দিনের নানার ক্লিবত্ব ভেদ করে পৌরুষ জেগে ওঠে। চাঁদ নয়, হেমা মালিনী। অনেক উপরে ধর্মতলার মোড়ে বড় বাড়িটার গায়ে লটকানো হোর্ডিং। হোর্ডিং জুড়ে যেন চাঁদ উঠেছে। জ্যোৎস্নার মতো ঝরে ঝরে পড়ছে হেমা মালিনীর হাসি, অবিরল এবং স্থির সেই হাসি। কেসি দাসের দোকানের উল্টো দিক থেকে, যেখানে ট্রাম লাইনের কাটাকুটি, সেইখানেই একটু মেটে জায়গায় কে যেন জল ছিটিয়ে ভিজিয়ে রেখেছে। সেই ভেজা মাটির উপর পড়ে আছে একটি যুবতী মেয়ে, ভিখিরি শ্রেণীর, মাটির রঙেরই একখানা শাড়ি চড়ানো, কিন্তু সর্বাঙ্গ ঢাকা পড়েনি। বুকের পাছায় এখনো কিছু মাংস আছে। একটা স্তন কাত হয়ে ঝুলে মাটি স্পর্শ করেছে। আশেপাশে অমিত গুনে দেখল ঠিক 4টে বাচ্চা। সবচেয়ে ছোটটা বোধহয় বছর 2-এর। পুঁটো পুঁটো সেই সব বাচ্চারা উদম ন্যাংটো, সবাই মরার মতন শুয়ে আছে, চোখ বোঝা, কেউ নড়ছে না। শ্বাস ফেলার ওঠানামাও লক্ষ্য করা যায় না। তাদের চারধারে মেলা, 2 নয়া 3 নয়া ছড়িয়ে আছে। তারা কুড়িয়ে নেয়নি, কেউ কুড়িয়ে নেয়নি। দয়ালু মানুষটাই পয়সা ফেলে গেছে। আবার এও হতে পারে ওইসব ঝরে পড়েছে হেমা মালিনীর হাসি থেকেই, কে জানে। অমিত চোখ তুলে দেখল, ভুল নয়। দশমী পুজোর দিন দুর্গামূর্তির হাস্যময় মুখে যেমন কান্নার চোখ ফুটে ওঠে, তেমনি হেমা মালিনীর চিত্রার্পিত মুখে দেবী সুলভ কারুণ্য। দুর্ভিক্ষ? অমিত চমকে ওঠে। বড় হওয়ার পর সে আর দুর্ভিক্ষের কথা ভাবেনি। ধারণা ছিল দুর্ভিক্ষ এখন আর হয় না। ভারতবর্ষে কম চাল না হলে আমেরিকায় হবে, থাইল্যান্ড, বার্মায়, অস্ট্রিয়ায় হবে। পৃথিবী থেকে মানুষ দুর্ভিক্ষ তাড়িয়ে দিয়েছে। নতুন করে আবার বুক খামছে ধরেছে একটা ভুলে যাওয়া ভয়। পর মুহূর্তেই ভয়টা ঝেড়ে ফেলে দিতে পারে সে। ওই তো মেট্রোর আলো জ্বলছে, দপদপিয়ে উঠেছে নানা বিজ্ঞাপনের নিয়ন সাইন।
কত দামি দামি গাড়ি দাঁড়িয়ে আছে। চারিদিকে দামাল উত্তেজিত আনন্দিত কলকাতা। ভিখিরির তুলনায় ভদ্রলোক বহু গুণ বেশি। জায়গাটা পেরিয়ে যায় অমিত দুটি নয়া ছুঁড়ে দিয়ে। কুড়িয়ে নেবে তো? নাকি মরে গেছে ওরা? আত্মহত্যা করেনি তো? না না, তা করেনি ঠিক। ভিখিরিরা কত রকম অভিনয় করে তার কি শেষ আছে? এটাও একটা কায়দা। একটু দোটানার মধ্যে থেকে ভারী মনে অমিত বাস স্টপে এসে দাঁড়ায়। বড্ড ভিড়। সে ঠিক এইসব ভিড়ে এখনো অভ্যস্ত নয়, দাঁড়িয়েই থাকে। দুটো বাড়ন্ত যুবা কথা বলে বাস স্টপে। একজন বলে, কলকাতায় এই যে লোকে বাসে উঠতে পারে না, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে অফিস টাইমে, কিংবা ঝুলে ঝুলে যায়, ঠিক সময় কোথাও পৌঁছতে পারে না। এর জন্যই দেখিস একদিন বিপ্লব শুরু হয়ে যাবে। দুমদাম ভদ্রলোকেরা প্যান্ট গুটিয়ে কাছা মেরে ইট পাটকেল ছুঁড়তে লাগবে বেমক্কা। ভাঙচুর করে সব উল্টে পাল্টে দেবে একদিন। অন্যজন হাসে। অমিত হাসে না, তার মনে একটা ভয়ের প্রলেপ পড়ে। চারিদিকে কি যেন একটা ধনুকের টান টান ছিলার মতন ছিঁড়বার অপেক্ষায় আছে, যেন এক্ষুনি ছিঁড়বে এবং হুড়মুড় করে পৃথিবীটা ভেঙে পড়বে। তৃতীয় বিশ্বযুদ্ধ, নাকি পৃথিবী জোড়া খরা দুর্ভিক্ষ, নাকি মহাপ্লাবন আবার, কিংবা ছুটে আসবে একটি অন্য গ্রহ পৃথিবীর দিকে, যেরকম একটা গল্প সে পড়েছিল ইন্টারমিডিয়েটের ইংরেজি র্যাপিডে। রাতে শোয়ার পর নিজস্ব মেয়ে মানুষটাকে হাঁটকায় অমিত। হাঁটকায়, কিন্তু যা ভুলতে যায় ভুলতে পারে না, কিছুতেই ভুলতে পারে না। ইভা তার বুক থেকে অমিতের হাত সরিয়ে দিয়ে বলে, সারাদিন কত খাটুনি যায় বোঝো তো, ঘুমোতে দাও। পাশ ফিরে শোয় ইভা। একটা মাত্র মেয়ে মানুষ থাকার ওই একটি দোষ, সে দিলে দিল, না দিলে উপোস থাকো। অমিত এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় ভেবে পেল না। লাথি মারবে? মেরে দেখেছে অমিত, লাভ হয় না, লাভ নেই। খুব রাগ হয় অমিতের, কিন্তু রাগ চেপে শুয়ে থাকে। কিন্তু তখন বুকে একটা চাপ বাঁধা কষ্ট হতে পারে। পৃথিবীর মাটি শুকিয়ে গেছে খরায়, মুড়িয়ে গেছে ফলনের পর ফলনে। এবার কালো এক দুর্ভিক্ষ এসে যাবে। সে স্বপ্নে দেখতে পায় কাত হয়ে শুয়ে থাকা মরা মেয়ে মানুষের স্তন ঝুলে সেই মরা মাটি ছুঁয়ে আছে। আতঙ্কে চিৎকার করতে থাকে সে। আকাশ থেকে পয়সা বৃষ্টি হচ্ছে, শুকনো পয়সা ঠন ঠন শব্দে ছড়িয়ে পড়ছে চারদিকে। কেউ কুড়িয়ে নিচ্ছে না। তাকে ঝাঁকুনি দিয়ে জাগালো ইভা, বলল, ফিরে শো, বোবাই ধরেছে। অমিত ফিরে শুল। আর তখন হঠাৎ দুখানা হাতে তাকে কাছে টানলো ইভা, চুমু খেলো, বলল, এসো। চালওয়ালার কপালে আজও ভ্রাম্যমান কোনো পুরুষ চন্দনের ফোঁটা দিয়ে গেছে, কানে বিল্লপত্র। মুখ তুলে হাসলো চালওয়ালা। অমিত ফিসফিস করে জিজ্ঞেস করে, দর কি হে? কমেছে পুরো 3। একটু নিচে 2 টাকা 80 বলে চালওয়ালা পাল্লা হাতে নেয়। কত দেব? কমেছে, কমেছে। ঠিক বিশ্বাস হয় না অমিতের। 10 কেজি বলে অমিত। চালওয়ালা মায়া মমতা ভরে চেয়ে হাসে, বলে, এখন কমতির দিকে। ভারী ফুর্তি লাগে অমিতের। না না, বাজে কথাও সব। পৃথিবী জুড়ে দুর্ভিক্ষ আসছে, এ কখনো হয়? চালের দাম কমে যাবে ঠিক। অমিত হাঁটে, 2 হাতে বোঝা, কিন্তু ভারী লাগে না। আজ ইভা বেশি চাল দেখে খুশি হবে, খুব খুশি হবে। চারিদিকে কত রকম চিহ্ন ছড়ানো, দুর্ভিক্ষের, আবার প্রাচুর্যেরও। মানুষ কখন কোনটা দেখে ভয় পায়, কোনটা দেখে খুশি হয়, তার তো কিছু ঠিক নেই।
এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। আজ শুনলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প চিহ্ন। যদি গল্পটি ভালো লাগে এবং আমার পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকা। আপনাদের মতামত, আপনাদের পছন্দ অপছন্দ, আপনাদের ভালো লাগা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানান। আপনাদের মতামত মূল্যবান। আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।